নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা হাজির হয়ে গেছি অষ্টম শ্রেণীর বরকুড়া হাই স্কুলের ফার্স্ট সামাটিভ টেস্ট 2025-এর একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি সমাধানের মাধ্যমে আমরা আগামী দিনে তোমাদের এরকম গুরুত্বপূর্ণ যে প্রশ্নপত্রগুলো তোমরা যে সমস্ত প্রশ্নপত্রগুলো আমাদের পাঠাচ্ছ তার সমাধান এবং তার পাশাপাশি আগামী দিনে তোমরা এই প্রশ্নপত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলো পাবে তা সহজেই সমাধান করতে পারবে তার একটা পদ্ধতিও এখানে তুলে ধরা হচ্ছে। তো অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার পাশাপাশি সকলকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আগামী দিনে আমরা কেশবচন্দ্র নাগের যে সমস্ত গণিতের বইগুলি রয়েছে তার সমাধান তুলে ধরে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো সেই কারণে যেহেতু দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি নিতে হবে, তার পাশাপাশি আমাদের এই প্রথম ইউনিট টেস্টে যে সমস্ত এখনও পরীক্ষার যে সমস্ত বিদ্যালয়ে বাকি রয়েছে তারা অবশ্যই এই প্রশ্নপত্রটার সমাধান দেখে নেবে, কারণ এরকম ধরনেরই প্রশ্নগুলো হবে। আর তার পাশাপাশি যাদের প্রশ্নপত্রটি সমাধান হয়ে গেছে তারা অবশ্যই মিলিয়ে নেবে যে কীভাবে তোমরা সমাধান করে এসেছো। আগামী দিনে সেই ভুলগুলো যেন না হয় সেদিকেও তোমাদের নজর রাখতে হবে। তো দেখো, এবার আমরা চলে এসেছি এই বরকুড়া হাই স্কুলের ফার্স্ট সামাটিভ টেস্ট 2025 ক্লাস 8 ম্যাথমেটিক্স, পূর্ণমান 30, সময় আছে 1 ঘন্টা। আমরা তোমাদের কাছে খুব বেশি হলে 20 মিনিট সময় নেব। এই 20 মিনিট সময়ের মধ্যেই এই সম্পূর্ণ হলিস্টিক পদ্ধতির যে 30 নম্বরের প্রশ্নপত্র তার সম্পূর্ণ সমাধান তুলে দেবো। তো সেই কারণে ধৈর্য ধরে 20 মিনিট ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো, প্রথম প্রশ্ন বলেছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গমিটার, প্রতি মিটার 20 টাকা হারে মাঠটিকে ঘিরতে খরচ হবে কত? তাহলে যেহেতু মাঠের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গমিটার, তাহলে বাহু হবে কত না? বাহু হবে সেক্ষেত্রে এ স্কোয়ারের বর্গমূল মানে এ মিটার। তাহলে মাঠটা ঘিরতে কত খরচ হবে না? যেহেতু তাহলে পরিসীমা হবে 4a আর প্রত্যেক মিটারের জন্য খরচ b টাকা, তাহলে 4ab টাকা। তাহলে 4 × a × b করে নিয়েছি সমান সমান 4ab টাকা। এবার দেখো বি এর দাগের প্রশ্ন। এখানে বলা ছিল 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান, যেহেতু পূরক কোণ সমান দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 45 হয় অপর কোণটাও হবে 45, 45, 45 হবে 90, তাহলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে এখানে এই অপশানটা হবে 45 ডিগ্রি। এবার দেখো পরের প্রশ্ন সি এর দাগের। বলা ছিল 7000কে এই দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, দুটো আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা থাকবে কত না? অসংখ্য মূলদ সংখ্যা থাকে, অসংখ্য মূলদ সংখ্যা থাকবে। দেখো এখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এবার ডি এর দাগের প্রশ্নে বলা ছিল 7000কে ক্ষুদ্রতম কোণ ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। এখানে 7 আছে, 35 আছে, 70 আছে, 105 আছে, তাহলে সবচেয়ে ছোটো যে সংখ্যাটা সেটা হলো 7। 7 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 1000, অর্থাৎ 1000 হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা এভাবে উৎপাদক বিশ্লেষণ করে নিতে পারো, তাহলে দেখা যাবে কি না 7 দিয়ে ভাগ করলে সংখ্যাটা পূর্ণ সংখ্যা পাবো। এবার ইয়ের দাগের যে প্রশ্ন তার সমাধান দেখো। ইয়ের দাগের প্রশ্নে বলা ছিল কি না, এখানে বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্য লেখার যে পদ্ধতি তাকে কি বলা হয়? তাকে বলা হয় মূলত পায়চিত্র। তাহলে এখানে লিখবো আমরা কি না? পায়চিত্র। তো দেখো এখানে বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্য লেখার যে পদ্ধতি তাকে বলে পায়চিত্র, এটা হবে উত্তর। পরবর্তী যে প্রশ্নটি ছিল বীজগণিত থেকে, এখানে বলা ছিল এফ এর দাগে a + b = p এবং a - b = q হলে a b এর মান কি হবে? এখানে অপশন দেওয়া রয়েছে, তো আমরা সমাধান করেছি। a + b = p দেওয়া আছে, a - b = q দেওয়া আছে, তাহলে 4ab = কি না? সূত্রটা হলো a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এবার a + b তার হোল স্কোয়ার মানে হলো কি না? p স্কোয়ার মাইনাস এখানে ছিল কি a - b তার হোল স্কোয়ার সমান হলো q স্কোয়ার, তার মানে p স্কোয়ার মাইনাস q স্কোয়ার হবে উত্তর। এখানে তার মানে এই অপশনটা হবে, এই দ্বিতীয় যে অপশনটা অর্থাৎ p স্কোয়ার মাইনাস q স্কোয়ার, এটা হবে এর সঠিক উত্তর। তাহলে অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো ছিল তার সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব আরও কিছু রয়েছে সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, কি না পাটিগণিত এবং জ্যামিতির থেকে, তারও সমাধান আমরা এখানে তুলে ধরেছি। তো দেখো এবার 2 এর দাগের প্রশ্নগুলোর সমাধান। 2 এর দাগের প্রশ্নে বলেছে 2 এর 1-তে 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তো যেহেতু একটা মূলদ সংখ্যা বলেছে তাই আমরা একে কী করেছি না 2 দিয়ে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 1 + 2, তার মানে 2 দিয়ে 1 + 1 = 2, কারণ দুটো একটা বলেছে তাই 1 যোগ করে নিলাম। এবার এই 1-এর 4কেও 2 দিয়ে গুণ করেছি, আবার 1-এর 2কেও 2 দিয়ে গুণ করেছি, উভয়ের অংশ অর্থাৎ লব এবং হর, তাই 2-এর 8 এবং 2-এর 4। তাহলে 2-এর 8-এর পরে যে সংখ্যাটা সেটা হবে কি না 3-এর 8, তাহলে একটা মূলদ সংখ্যা এখানে চিহ্নিত করেছি, সেটা হলো 3-এর 8। এবার 2 এর দাগের বিয়েতে প্রশ্নটা ছিল কি একজোড়া সন্নিহিত কোণের মান লিখো যারা পরস্পর পূরক কোণ হবে। তো সেক্ষেত্রে 60 ডিগ্রি কোণ আর হবে 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি মিলে হবে 90 ডিগ্রি, তার মানে একটা পুরো কোণ হবে, অর্থাৎ এটা পুরো কোণ, তাহলে দুটো কোণ হতে পারে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। এবার সি এর দাগের প্রশ্নে রয়েছে ABCD সামান্তরিকের কোণ ABC = 60 ডিগ্রি হলে কোণ ADC এর মান কত? এখানে দেখো তো সামান্তরিকের চিত্র আমরা অঙ্কন করেছি,
যার কোণ এ বি সি এই কোণটা সমান 60 ডিগ্রি, তাহলে এই ডি কোণটা কী হবে, সেটাও হবে 60 ডিগ্রি। কারণ কি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হতে হবে। এবার ডি এর দাগের যে প্রশ্ন তার সমাধান। ডি এর দাগে ছিল 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় মান কত। বৃত্তকলার কেন্দ্রীয় মান কত হবে, এক্ষেত্রে 30 ডিগ্রিকে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় মান 30/100, যেহেতু এটা শতকরা ছিল তাই 30/100 ইন্টু এখানে কেন্দ্রীয় কোণ বার করতে বলেছে, তাই বৃত্তকলার মান কী করে বার করবো না, তখন 360 ডিগ্রি দিয়ে গুণ করেছি, কাটাকুটি করেছি, 0 0 কেটে গেছে, এখানে এই 0 0 কেটে গেল, অর্থাৎ 3 6 18 আর 3 3 9 10, 108 ডিগ্রি হবে। এবার দেখো ই এর দাগে যে প্রশ্ন তার সমাধান। বলেছে দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুটি সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই ড্যাশ থাকবে, তার মানে একই সরল রেখায় থাকবে, এরা একই সরল রেখায় থাকবে, একই সরল রেখায় থাকবে, এখানে হবে একই সরল রেখায় থাকবে। এবার এফ এর দাগের প্রশ্ন, অর্থাৎ 2 এর দাগের শেষ প্রশ্ন। এখানে রয়েছে n/a সমান 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1 মাইনাস n সমান কত। এখানে n/a সমান 1/a মাইনাস 1/x, এখানে 1/xকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে এনেছি, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে, তাহলে কি পেলাম না এক্ষেত্রে, তাহলে পাচ্ছি কি না এক্ষেত্রে তাহলে আমরা পাবো এটা পেয়েছি x/a প্লাস 1/x সমান সমান 1/a, তাহলে লসাগু হয়েছে x, তাহলে এখানে পেলাম কি না nx প্লাস a সমান 1/a, এখন a কেটে গেছে, তাহলে রয়েছে এখানে x, নিচে রইল x, উপরে আছে কি না nx প্লাস a বাই x সমান 1, তাহলে আমরা গুণ করে নিয়েছি, অর্থাৎ nx প্লাস a সমান x। এখন a রইল, nxকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, অর্থাৎ মাইনাস হয়ে গেল, এখানে কমন নিচ্ছি কি না x কমন নিয়েছি, তাহলে পেয়েছি কি না 1 মাইনাস n, তাহলে x ইন্টু 1 মাইনাস n সমান সমান কি না এই a, তাহলে উত্তরটা হবে কি না a, উত্তর হলো এই x ইন্টু 1 মাইনাস x সমান সমান a, উত্তরটা চেয়েছিল এটাই x ইন্টু 1 মাইনাস n সমান কত, তাহলে কত পেলাম, a পেলাম। তো 2 এর দাগের যে সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো ছিল তারও সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব 3 এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে, অর্থাৎ সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো তার সমাধানে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তার পাশাপাশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 3 এর দাগের প্রশ্নের সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলোর সমাধান। এখানে দেখো রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 4 2 8 নাম্বার আছে। এতে বলেছে a/b প্লাস b/a সমান 1 হলে a কিউ প্লাস b কিউ এর মান কত হবে, অর্থাৎ a কিউ প্লাস b কিউ এর মান চাওয়া হয়েছে। কী করেছি না a/b প্লাস b/a সমান 1, তাহলে এখানে লসাগু হয়েছে ab, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই ab সমান সমান 1, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান ab। এবার ab-কেও আমরা নিয়ে চলে এসেছি, তাহলে a স্কোয়ার প্লাস ab মাইনাস ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab সমান সমান পেলাম 0। এখন a কিউ প্লাস b কিউ কি না সূত্রটা আমরা বসিয়ে নিয়েছি, a কিউ প্লাস b কিউ সূত্র কি না a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন এই অংশের মান হলো কত না 0, তাই 0 দিয়ে গুণ করলে a প্লাস b কে 0ই হবে, তাহলে a কিউ প্লাস b কিউ এর মান হলো কত না 0। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, অর্থাৎ 3 এর 2 যে সরল করো সূত্রের সাহায্যে। এখানে আছে 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তো এক্ষেত্রে এর সমাধান কীভাবে করেছি না এখানে এই অংশটাকে ভেঙে নিয়েছি, পেয়েছি কত না 2a তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার। এটাকে যদি ভাঙি আমরা, অর্থাৎ এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভেঙেছি, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রে আমরা এই 2a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার একে আমরা ভেঙে পেয়েছি এটা। এবার এখানে 2a প্লাস 3 সাজিয়ে নিয়েছি ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, আবার এই 2a মাইনাস 3 একে গুণ করেছি 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। তাহলে এখানে কি সূত্র পাচ্ছি না এক্ষেত্রে সূত্রতে আমাদের এই a কিউ প্লাস b কিউ এর যে সূত্র সেটা হবে কি না এখানে এই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান a কিউ প্লাস b কিউ, এবং এখানে আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সেটা হলো কি না a কিউ মাইনাস b কিউ। এইভাবে আমরা এদের সাজিয়ে নিয়েছি, তারপরে এটা সূত্রের সাহায্যে আমরা এই অংশটা লিখেছি, তাহলে কত না 8a কিউ প্লাস 27 ইন্টু 8a কিউ মাইনাস 27 সমান সমান কি পেয়েছি না 8a কিউ তার হোল স্কোয়ার মাইনাস 27 হোল স্কোয়ার সমান 64a⁶ মাইনাস 729। তো এটা হবে আমাদের 3 এর দাগের বি এর প্রশ্নের সমাধান। এবার দেখো 3 এর দাগের সি এর যে প্রশ্ন তার সমাধান। 3 এর দাগের সি এতে কী রয়েছে, এখানে আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 16 মাইনাস 100 পি স্কোয়ার বর্গমিটার এবং প্রস্থ দেওয়া আছে 4 প্লাস 10 পি মিটার হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রের, আর তার সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে প্রস্থটা, তাহলে দৈর্ঘ্য সমান কি হয় না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। ক্ষেত্রফল ছিল 16 মাইনাস 100 পি স্কোয়ার, আর প্রস্থ ছিল এখানে 4 প্লাস 10 পি। তাহলে এখানে আমরা এই 16 মাইনাস 100 পি স্কোয়ারকে ভেঙে দিয়েছি, তাহলে ভাঙলে কত হচ্ছে, ভাঙলে পাচ্ছি এখানে 4 স্কোয়ার মাইনাস
100p তার হোল স্কোয়ার বাই 4 প্লাস 10p সমান সমান কী হবে না 4 প্লাস মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করেছি, তাহলে 4 প্লাস 10p ইন্টু 4 মাইনাস 10p বাই 4 প্লাস 10p, এখানে উপর নিচে কাটাকুটি করেছি আমরা, অর্থাৎ 4 প্লাস 10p বাই 4 প্লাস 10p কেটে গেল, পড়ে রইল কি না 4 মাইনাস 10p। তাহলে এটা হবে আমাদের এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য অর্থাৎ এত মিটার, কত মিটার না 4 মাইনাস 10p মিটার হবে। এবার দেখো পরের প্রশ্নের উত্তর, অর্থাৎ চিত্রে রয়েছে কি না একটি পাশের চিত্র ডি দাগে বলেছে পাশের চিত্রে থেকে এক্স এর মান কত হবে তা নির্ণয় করো। এখানে দুটো তিনটে কোণ দেওয়া রয়েছে, এটা একটা সরল কোণ, যেহেতু সরলরেখার উপর এই কোণগুলো উৎপন্ন হয়েছে তার মানে একটা সরল কোণ। এখানে রয়েছে এক্স ডিগ্রি, এটা আছে 80 ডিগ্রি, এখানে রয়েছে 3x ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি 3x প্লাস এক্স প্লাস 80 সমান সমান 180, তাহলে 4x সমান 180 মাইনাস 80 সমান x সমান তাহলে 100 মাইনাস 100 বাই 4 সমান হলো 25 ডিগ্রি। তাহলে এখানে x এর মান পেয়েছি কত 25 ডিগ্রি। যেহেতু এখানে চাওয়া হয়েছিল কি না x এর মান কত, x এর মান তাহলে কত হবে না 25 ডিগ্রি হবে। এবার দেখো এর দাগের প্রশ্ন, এখানে ছিল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, এটা চেয়েছে। তো আমরা এখানে সূত্র লিখে দিয়েছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয় a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা হবে। এবার দেখো পরের প্রশ্ন, এখানে রয়েছে এফেতে 1-এর 3 এবং 4-এর 5 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখি, 4টি মূলদ সংখ্যা চেয়েছে, তাই 4 যোগ প্রথমে আমরা কি করব না 1 সমান সমান 5, এই 4 যোগ 1 5 করে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি। তো সেই 5কে কি করব না এই ভগ্নাংশগুলোর লব এবং হর উভয়কেই গুণ করে আমরা নতুন ভগ্নাংশ তৈরি করেছি। তাহলে 1-এর 3কেও 5 দিয়ে গুণ করেছি, তাহলে উপরে পেয়েছি 5 নিচে পেয়েছি 15, অর্থাৎ লব বাই হর 5 বাই 15 হয়েছে। এখানেও 4-এর 5কেও 5 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 20 বাই 25। এখন এটা যেহেতু ছোটো ভগ্নাংশ তাই তারপরের যে ভগ্নাংশগুলো বড়গুলো সেগুলো কী হবে না 6-এর 15, 7-এর 15, 8-এর 15, 9-এর 15, এরূপ আমরা 4টি মূলত সংখ্যা বার করে নিয়েছি যা এই 1-এর 3 এবং 4-এর 5-এর মধ্যবর্তী। এবার দেখো এই পর্বের এই 3-এর দাগের শেষ প্রশ্ন কি রয়েছে, যেতে 81p4 মাইনাস 1কে 3p মাইনাস 1 দিয়ে ভাগ করো, এটা বলেছে। তো আমরা কি করেছি এখানে ভাগটা, তো দেখো এক্ষেত্রে লিখেছি 3p মাইনাস 1, একে ভাগ করেছি 81p4, আর এখানে যেহেতু pq এর কোনো এখানে পদ নেই তাই 0 করে নিয়েছি, প্লাস p2 এরও কোনো পদ নেই তাও 0, আর p1 এরও কোনো পদ ছিল না তাই এখানে 0, মাইনাস 1 ছিল 1 লিখেছি। এবার আমরা এদের ভাগ করে নিয়েছি, এবার ভাগ মিলবে, তবেই ভাগ মিলবে। তাহলে ভাগফল পাচ্ছি কত না 27pq প্লাস 9p স্কোয়ার প্লাস 3p প্লাস 1, এটা হবে আমাদের 3-এর দাগের শেষ প্রশ্ন। এবার দেখো 4-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। এখানে বলা রয়েছে 4-এর দাগে উৎপাদক বিশ্লেষণ করো, যে কোনো একটি করতে বলেছে, আমরা এখানে দুটি প্রশ্নেরই সমাধান করে দিয়েছি। তো দেখো এবার তো দেখো 4-এর দাগের এতে উৎপাদক বিশ্লেষণ করতে বলা আছে কি না x³ মাইনাস 9y³ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আছে। তো একে আমরা কীভাবে করেছি সমাধান না এখানে লিখেছি আমরা x³ মাইনাস y³ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সূত্র করার জন্য আমরা এখানে y³ লিখেছি, কিন্তু ছিল কত 9y³, তাহলে এখনও থাকছে কত না মাইনাস 8y³ এখনও আছে। তাহলে এই সম্পূর্ণটা হলো একটা সূত্র, সেটা হলো কি না এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ, অর্থাৎ a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্র থেকে আমরা পাই কি না a মাইনাস b তার হোল কিউ, তার মানে এখানে x মাইনাস ওয়াইয়ের হোল কিউ করেছি, আর এটা ছিল 8y³ মানে 2y তার হোল কিউ। এখন এদেরও আমরা সূত্র করে নিয়েছি, অর্থাৎ এখানে আমরা এই a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ করেছি। a³ মাইনাস b³ এর সূত্র কি, a³ মাইনাস b³ এর সূত্র হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। এখানে এই সূত্র প্রয়োগ করে যেটা পেলাম সেটা হলো কি না এখানে পেয়েছি তাহলে x মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান পেয়েছি কত না x ইন্টু 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটা পাবো। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের বিয়ের দাগের প্রশ্ন, সেখানে রয়েছে কি না x⁻12 মাইনাস y⁻12, এটা আমাদের সমাধান করতে বলা আছে। তো আমরা এখানে এভাবে এর সমাধান করেছি, এখানে x⁻6 হোল টু দি পাওয়ার 2 মাইনাস y⁻6 হোল টু দি পাওয়ার 2, এভাবে এটা ভেঙেছি, আমরা এর সমাধান পেয়েছি এটা। এর আগেও কিন্তু এই প্রশ্নের সমাধান আমরা করেছিলাম। এখানে তোমরা এই অংশটাকে ভাঙতে পারো, আবার এখানে এই অংশটাকেও ভাঙতে পারো, এটা ভাঙা যেতে পারে। তো দেখো এটাকে আমরা এভাবেও করতে পারি, এর আগে আমরা এই প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। এখানে সূত্র সহ কিভাবে তার সমাধান করা হয়েছিল পূর্বে 2-3টি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের সমাধান কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আর বিশেষ কিছু এটা বলছি না, তোমরা দুরকমভাবে এর সমাধান করতে পারবে। তো এইভাবেই এর সমাধান করে দিয়েছি। এবার
আমরা চলে যাব 5-এর দাগের যে প্রশ্ন তার সমাধানে। 5-এর দাগের প্রশ্নে কি রয়েছে দেখো। 5-এর দাগের প্রশ্নে বলেছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সহ পার্কের পরিসীমা বলে দেওয়া আছে 164 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো, এটা চেয়েছে। তো আমরা কি করেছি না, রাস্তা সহ পার্কের যে পরিসীমা সেটা হলো 164 মিটার। 164 মিটার দেওয়া আছে, তাহলে বাহু হবে কত না 164 ভাজিত 4 সমান সমান 41 মিটার। তাহলে রাস্তা বাদে বাহু কত হবে না 41 মাইনাস 2 গুণ 2 সমান সমান হবে কত না 39 মিটার। এখন রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল হবে 41 স্কোয়ার মাইনাস 39 স্কোয়ার। 41টা হলো রাস্তা সহ পার্ক আর এই 39টা হলো রাস্তা বাদে। তো তাহলে এখানে আমরা কত পাচ্ছি না, এখানে 41 স্কোয়ার মানে 41কে 41 দিয়ে গুণ করে পেয়েছি 1681 এবং এখানে 39 স্কোয়ার সমান সমান পেয়েছি 1521, বিয়োগ করে পেলাম কত না 160 বর্গমিটার। তার মানে যে রাস্তাটা হবে তার ক্ষেত্রফল হবে কত না 160 বর্গমিটার। তো এটা হলো আমাদের 5-এর দাগের যে এর প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব 5-এর দাগের যে বি এর প্রশ্নটা রয়েছে তার সমাধানে। তো দেখো এখানে রয়েছে কি, এখানে বলা আছে যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় তপন বিভিন্ন বিষয়ে যেসব নম্বর পেয়েছে তা নিম্নরূপ। বিষয়গুলোর এখানে বাংলাতে সে পেয়েছে শতকরা 50, ইংরেজিতে পেয়েছে শতকরা 55, গণিতে পেয়েছে শতকরা 45 এবং বিজ্ঞানে সে পেয়েছে 30। এই তথ্যগুলি নিয়ে পায়চিত্র অঙ্কন করো, প্রতি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নির্ণয় করো, এটা চেয়েছে। তো আমরা দেখো এর সমাধান কীভাবে করেছি তোমাদের তুলে দেওয়া আছে। তাহলে প্রাপ্ত নম্বর কত না, প্রাপ্ত নম্বর হলো 50 যোগ 55 যোগ 45 যোগ 30 সমান সমান হলো 180। এবার বাংলা বিষয়ে পায়চিত্র যে কেন্দ্রীয় কোণ আমরা সরাসরি করে নিয়েছি, কত হবে না 50/180 গুণ 360 ডিগ্রি। 360 ডিগ্রি দিয়ে এই কারণে গুণ করেছি কারণ হচ্ছে একটা বৃত্তের মান হলো 360 ডিগ্রি, তাহলে সমান সমান হবে 100 ডিগ্রি। ইংরেজি বিষয়ে পায়চিত্র করলে হবে কত না, সেখানে 55/180 গুণ 360 সমান সমান 110 ডিগ্রি। আর গণিত বিষয়টিতে যদি আমরা পায়চিত্র করি তাহলে সেটা হবে 90 ডিগ্রি এবং ঠিক একই রকমভাবে বিজ্ঞান বিষয় হবে 60 ডিগ্রি। তো এগুলোকে আমাদের কি করতে হবে না, বৃত্তকলাতে দেখাতে হবে। তো সেই কারণে আমরা এখানে এভাবে একটা বৃত্ত এঁকে নেব। তো দেখো এখানে আমরা একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তটা আঁকলাম। এই বৃত্তটা এঁকে এবার আমরা কি করব না, এখানে আমরা বিভিন্ন কোণগুলো অর্থাৎ এই 100 ডিগ্রি 110 ডিগ্রি 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণগুলোকে আমাদের দেখাতে হবে। তো প্রথমে আমরা এখানে এই কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ এঁকে নিলাম। এবার এখানে আমরা প্রথমে 100 ডিগ্রি কোণটা আঁকছি, 100 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে হবে 100 ডিগ্রি কোণ, এটা এইভাবে আমরা যোগ করে নেব, এটা হবে আমাদের 100 ডিগ্রি। এবার বলেছে কত না 110 ডিগ্রি আছে, তাহলে আমরা এখন এখানে আমাদের চাঁদাটাকে এখানে বসে রাখবো। এবার এখানে হবে 110 ডিগ্রি, তাহলে এবারে আমরা এখান থেকে যোগ দেব, এটা হবে 110 ডিগ্রি। 110 ডিগ্রি, এই বাইরের অংশটা দেখাবার প্রয়োজন নেই, এটা হলো। এবার আছে কত না এখানে আছে 90 ডিগ্রি, তাহলে এখানে বসে রাখবো আবার আমাদের এই চাঁদাটাকে এইভাবে 90 ডিগ্রি, এটা এইভাবে যোগ করে নেব, তাহলে এটা হবে কত 90 ডিগ্রি আর এটা হবে কত বাকি, এটা হবে 60 ডিগ্রি। তো এই হবে আমরা বৃত্তকলাটাকে, এই চারটি যে বিষয় ছিল সেই চারটি বৃত্তকে একটি বৃত্তের মাধ্যমে বৃত্তকলার মাধ্যমে দেখিয়ে দিলাম যে কতটা জায়গা তারা দখল করে থাকবে। অর্থাৎ এই 100 ডিগ্রি হলো বাংলা বিষয়ে, 110 ডিগ্রি হলো ইংরেজি বিষয়ে, 90 ডিগ্রি হলো গণিত বিষয়ে আর 60 ডিগ্রি জায়গা নেবে শুধুমাত্র বিজ্ঞান বিষয়টির উপর। তো এইভাবে তোমরা এই কোণগুলো দেখাবে। এবার দেখো আমরা চলে যাব যে জ্যামিতির প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি দুটি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন করতে বলা আছে, আমরা দুটি প্রশ্নেরই সমাধান করে দিয়েছি, সেই দুটি প্রশ্নেরও সমাধান তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে বলেছে একটি সামান্তরিক অঙ্কন করো যার দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেমি ও 5 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হলো 45 ডিগ্রি। তো আমরা এখানে 7 সেমি 5 সেমি এবং 45 ডিগ্রি কোণ প্রথমে এঁকে নেব। তো দেখো এখানে 7 সেমি 5 সেমি, প্রথমে আমরা এখানে এই 7 সেমি এই 5 সেমি দুটো সরলরেখা এঁকে নিলাম, তার পাশাপাশি আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে বলা আছে। এখানে আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণও মেপে নেব। 45 ডিগ্রি কোণ মানে এখানে হবে 45 ডিগ্রি কোণ, এটা এঁকে নিলাম। এবার আমাদের কাজ হলো কি না সামান্তরিকটিকে আঁকা। তো সেই কারণে সামান্তরিকটি আঁকতে হলে আমরা প্রথমে এখানে একটা সরলরেখা নিয়ে নেব। এই সরলরেখাটা নেওয়ার পর আমরা প্রথমে এই 7 সেমি দৈর্ঘ্যের যে রেখাংশটা সেটা মাপ নিয়ে কেটে নেব, এই মাপ নিয়ে কেটে নিলাম। এবার যেহেতু সন্নিহিত বাহু
এবং কোণটা হবে কত 45 ডিগ্রি। তাই এবার কোণের মাপ নেব। এই বৃত্তচাপটা নিয়ে আমরা এখানে কাট দিলাম। বৃত্তচাপটাকে কতটা অংশ জুড়ে রয়েছে এই বৃত্তচাপে 45 ডিগ্রি কোণটি তা দেখে মেপে কেটে নিলাম। এবার আমরা জুড়ে নেব। এবার এদের জুড়ে দিচ্ছি, এদের জুড়ে দিলাম। এবার এই 5 সেমি অংশটাকেও আবার মেপে নেব। এটা মাপ নিয়ে বৃত্তচাপ আকারে একেও কেটে নিলাম। এখান থেকে এটা হলো 5 সেমি, আবার এখান থেকে যেটা বের হবে সেটাও হবে কিন্তু 5 সেমি, আর এখান থেকে আবার এই 7 সেমি দৈর্ঘ্যটাও মেপে নেব। এখান থেকে এটা হবে 7 সেমি। এবার এদের আমরা যোগ করে নেব। যোগ করে নেব। তো এই হলো আমাদের উদ্দিষ্ট একটি সামান্তরিক, যার নাম হলো এ, এটা বি, এটা এক্স, এটা সি, আর এটা হবে ডি, যার এই কোণ এ বি সি সমান হলো 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি হওয়া মানে এই কোণটাও হবে, অর্থাৎ এই ডি কোণও হবে 45 ডিগ্রি। আর এই বাহুটা 7 সেমি আর এটা 5 সেমি, তাহলে এটাও হবে 7 সেমি আমাদের, আর এটাও হবে 5 সেমি। তো এই হলো একটি সামান্তরিকের চিত্র। এভাবে অঙ্কন করতে হবে তোমাদের। এবার দেখো পরের যে প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। এখানে রয়েছে কি, বিয়ের দাগেতে রয়েছে একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যা দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 6.7 সেমি এবং 5.5 সেমি। তো দেখো এবার আমরা এই আয়তক্ষেত্রটি কীভাবে অঙ্কন করি। তো তাহলে এখানে যে আয়তক্ষেত্রটা আমরা অঙ্কন করব, সেক্ষেত্রে মনে রাখতে হবে আয়তক্ষেত্রে কিন্তু দুটো বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু। আয়তক্ষেত্রে কি না, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হবে সমকোণ। তাহলে আমাদের প্রথমে কাজ হবে এই 6.7 সেমি এবং 5.5 সেমি রেখাঙ্ক করে নেওয়া। আমরা প্রথমে এদের অঙ্কন করে নিচ্ছি। 6.7 সেমি, 6.7 সেমি, এখানে 6.5, এটা হবে 7, 6.7 সেমি, আর একটা হচ্ছে 5.5 সেমি, 5.5 সেমি, এই দুটো অংশ। তাহলে একটা হলো 6.7 সেমি আর একটা হবে 5.5 সেমি। আমরা দুটো সরলরেখা এঁকে নিলাম। এবার আমরা এখানে তোমাদের দেখাবো কিভাবে এটা আঁকতে হবে। তো এখানে এটা লিখলাম আমরা এখন এ, এটা এক্স। এবার এই এক্স থেকে প্রথমে আমরা এই 6.7 সেমি মাপ নিয়ে ঠিক আয়তক্ষেত্রের মতোই এখানে মাপ নিয়ে কেটে নিলাম। এবার আমাদের কাজ হবে এই এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। এখানে 90 ডিগ্রি কোণ, যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, তো সেই কারণে আমরা এখানে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এবার আমরা এদের যোগ করে নিচ্ছি। এবার আছে কত না 5.5 সেমি, এই মাপটা কেটে নেব। 5.5 সেমি, 5.5 সেমি, এটা আমাদের এই জায়গায় যাবে। তার মানে এটাকে আরও বাড়াতে হবে, এটাকে আর একটু বাড়াতে হবে। এবার এই 5.5 সেমি মাপটা আমরা বি বিন্দু থেকেও কেটে নেব। তাহলে আবার আমরা এই 7 সেমি যে মাপটা ছিল, এই 6.7 সেমি, সেই মাপটাকে আবার পুনরায় নেব। এবার এই অংশটা জুড়ে নেব। তাহলেই আমাদের আয়তক্ষেত্রটি গঠিত হয়ে যাবে, অর্থাৎ আয়তক্ষেত্রের অঙ্কন এখানে সারা হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের আজকের যে পর্ব তাও সারা হয়ে গেল। এবার এদের নামকরণ করে দেবো, বি এটা দিয়ে দেবো, এটা সি, আর এটা হবে ডি। তার মানে এ বি সি ডি হলো একটা আয়তক্ষেত্র, যার প্রত্যেকটা কোণ হবে কত না 90 ডিগ্রি করে। আর এখানে বাহু বলে দেওয়া ছিল, এটা ছিল 6.7 সেমি, আর এটা ছিল কত 5.5 সেমি। বিপরীত বাহুগুলো এরও সমান হয়, তাহলে এক্ষেত্রে 6.7 সেমি এবিও হবে, আবার সিডিও হবে 6.7 সেমি, আর বিসি সমান সমান হবে এডি, যেটিও হবে 5.5 সেমি করে। তো এই ছিল আমাদের আজকের পর্বের অষ্টম শ্রেণীর বড়কুড়া হাই স্কুলের ফার্স্ট সামারটিভ টেস্ট 2025-এর ক্লাস 8-এর গণিতের প্রশ্নপত্রটির সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু প্রশ্নপত্রের সমাধান তোমাদের কাছে যদি কোনো প্রশ্নপত্র থাকে তোমরা পাঠিয়ে দেবে, আমরা তার সমাধান করে দেবো। তার পাশাপাশি তোমাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আমরা শুরু করছি কেশবচন্দ্র নাগের নবগণিতের ষষ্ঠ শ্রেণীর বাকি যে অংশগুলো ছিল তার সমাধানের পর্বগুলো। তো অবশ্যই সেই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবে। আর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পাশাপাশি দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতিও আমরা আগামী দিন শুরু করে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।